আশা করি তোমরা ভালো আছো। আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। তো বরাবরের মতো আমরা অ্যালকাইনের সাধারণ আলোচনা, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম সম্পর্কে জানবো। তো অ্যালকাইনের যদি আমরা সাধারণ কিছু আলোচনা করি তাহলে এভাবে বলা যায়, আমরা জানি যে অ্যালকাইনগুলোর ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা অ্যালকাইনগুলো গঠিত, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগগুলোকে অ্যালকাইন বলা হয়। এখন এই যে এখানে যে ত্রিবন্ধন আছে তার মধ্যে আমরা জানি যে দুইটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে সিগমা বন্ধন। তো একটা বিষয় হচ্ছে যে যেহেতু এখানে দুইটা পাই বন্ধন, এক্ষেত্রে মনে হতে পারে যে অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনে মনে হয় ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত গতিতে দিবে। কারণ আমরা যখন অ্যালকিনের আমরা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেখেছিলাম, তখন দেখেছিলাম যে এই পাই বন্ধন ইলেকট্রনকে আকর্ষণ করেই কিন্তু ইলেকট্রোফাইলগুলো পাই বন্ধনকে ভেঙে যুক্ত হয়েছিল। কিন্তু বিষয়টা একটু ভিন্ন। সেটা কিরকম? এখানে যদিও দুইটা পাই বন্ধন আছে, কিন্তু এই কার্বনগুলো কার্বন কার্বন দ্বিবন্ধনের মতো এতটা সহজলভ্য কিন্তু নয়। এই কার্বনের পাই ইলেকট্রনগুলো, এই কার্বন মধ্যস্থ যে পাই ইলেকট্রনগুলো আছে, এগুলো কার্বন কার্বন দ্বিবন্ধনের মতো সহজলভ্য নয়। কেন নয়? তার কারণ খুব সহজ। একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই কার্বনটার সংকরায়ন কিন্তু হবে sp সংকরায়ন। কারণটা হচ্ছে যে এর সাথে কি থাকতে পারে, একটা হাইড্রোজেন থাকতে পারে অথবা একটা অ্যালকাইল মূলক থাকতে পারে। আমরা বলেছিলাম যে কার্বনের যে হাতগুলো ফাঁকা থাকে সেখানে হয় হাইড্রোজেন থাকে নতুবা অ্যালকাইল মূলক থাকতে পারে। তাহলে সেই হিসাবে বলা যায় যে এই কার্বনটা হচ্ছে একটা sp সংকরণ। কিন্তু এইখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন যে কার্বনগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে sp2 সংকরণ। ঠিক আছে? তো sp সংকরণ হওয়ার কারণে এই ত্রিবন্ধনের কার্বনগুলোর যে নিউক্লিয়াস গুলো থাকে, সেই নিউক্লিয়াস গুলো বন্ধন ইলেকট্রন গুলোকে তীব্রভাবে আকর্ষণ করে এবং এই ইলেকট্রন পাই ইলেকট্রন গুলো এই দুই কার্বনের মাঝে খুবই ছোট্ট একটা জায়গা জুড়ে অবস্থান করে। এইরকম একটা জায়গা জুড়ে অবস্থান করতেছে ত্রিবন্ধন, অথচ এখানে কিন্তু এত বড় জায়গা জুড়ে কিন্তু অবস্থান করে মনে করে যে দ্বিবন্ধন। ফলে হয় কি, যখন কোনো ইলেকট্রোফাইল এগুলোকে আকর্ষণ করে, তখন দেখা যায় যে এই দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন গুলো আছে, এই পাই ইলেকট্রনকে যতটা সহজে আকর্ষণ করা সম্ভব, ত্রিবন্ধনের এই পাই ইলেকট্রন কিন্তু ততটা সহজে আকর্ষণ করা সম্ভব হয় না। এই জন্য মূলত অ্যালকিন অপেক্ষা অ্যালকাইন গুলো ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ায় কিছুটা কম সক্রিয় হয় বা ইলেকট্রোফাইলের প্রতি কম সক্রিয় হয়। এখন আমরা আর একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে এই অ্যালকাইনে যে দুইটা পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন আছে, তার মধ্যে এই পাই বন্ধন থাকার কারণে অ্যালকিন গুলো যেভাবে বিক্রিয়া দিয়েছিল, কিন্তু অ্যালকাইন গুলো ঠিক সেই বিক্রিয়া দিবে। তবে একটা বিক্রিয়া একটু ভিন্ন দিবে, সেটা হচ্ছে যে অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনের কিন্তু একটা প্রপার্টিস বেশি আছে। সেটা হচ্ছে যে অ্যালকাইন অম্লধর্মিতা প্রদর্শন করতে পারে, কিন্তু অ্যালকিন অম্লধর্মিতা প্রদর্শন করতে পারে না। আমরা এই বিষয়গুলো সংশ্লিষ্ট জায়গায় আমরা আলোচনা করব, কেন পারে আর কেন পারে না। তাহলে আমরা এখান থেকে যেটুকু জানবো সেটা হচ্ছে যে অ্যালকাইন গুলো কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা গঠিত এবং অ্যালকাইন গুলোতে হাইড্রোজেন সংখ্যা কি থাকে তোমার, আহ, দেখা যায় যে এই অ্যালকাইন গুলোতে হাইড্রোজেন সংখ্যা সি এর ইকুয়াল যদি আমরা যদি 1 বিবেচনা করি, তাহলে এখানে হচ্ছে সি, আর এখানে 2 থেকে 2 চলে গেলে কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো যদি আমরা এক কার্বন দিয়ে তো আর অ্যালকাইন হবে না, কমপক্ষে আমাদের 2 কার্বন লাগবে। যদি আমরা 2 কার্বন লিখি তাহলে এখানে 2 হচ্ছে, আর 2 গুণ 4 থেকে 2 বার দিলে 2 হচ্ছে। তো এই অ্যালকাইনের মধ্যে প্রথম যে সদস্যটা সেটা হচ্ছে এটাকে মূলত বলা হচ্ছে অ্যাসিটিলিন। এর গঠনগত চেহারাটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন কার্বন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। আর এই জন্য অ্যালকাইন গুলোকে কিন্তু অ্যাসিটিলিনসও বলা হয়, অ্যাসিটিলিন। আর এই অ্যালকাইন গুলোকে কি বলা হচ্ছে, অ্যাসিটিলিনস বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি অ্যালকানের একটু বেসিক। তো আমরা অ্যালকানের বিক্রিয়াগুলো দেখব। অ্যালকানের বিক্রিয়াগুলো দেখার আগে আমরা অ্যালকানের প্রস্তুতিটা একটু জেনে নেই। সেটা হচ্ছে যে অ্যালকানের পরীক্ষা প্রণালী হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুত করা যায়। তো ক্যালসিয়াম কার্বাইড থেকে যখন অ্যালকাইন প্রস্তুত করা হয়, তখন দেখো এটা তোমরা 19-এও দেখেছিলে, সেটা হচ্ছে যে কার্বন কার্বন ত্রিবন্ধন এর সাথে যখন ক্যালসিয়াম থাকে, এখানে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, ঠিক আছে, অর্থাৎ যদি পানি দেই, তাহলে স্বাভাবিকভাবে একটা বিষয় খেয়াল করে দেখো। তোমরা বিক্রিয়াগুলো দেখেছো কিন্তু হয়তো একটু মুখস্থ করে আসছো। তো আমি সচরাচর চেষ্টা করি যে বিক্রিয়াগুলো ব্যাখ্যা সহকারে বলার, যাতে বিক্রিয়ার ব্যাকগ্রাউন্ডে জানা থাকলে তোমাদের কিন্তু অনেক সহজে বিক্রিয়াগুলো
আয়ত্তে আসবে। অবশ্য এই ব্যাকগ্রাউন্ডটা যাদের কাছে আবার খুব জটিল মনে হয়, তারা এই ব্যাকগ্রাউন্ড গুলো অমিট করে গেলে কিন্তু টানা তোমাদেরকে না বুঝে মুখস্থই করতে হচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, কার্বন এবং ক্যালসিয়াম এই দুইটার মধ্যে আমরা নিশ্চিত করে বলতে পারি যে কার্বনের তড়িৎ মান বেশি, কারণ কার্বন হচ্ছে একটা অধাতু। তো কার্বন ইলেকট্রন টেনে নেবে, নিলে কার্বন হবে মাইনাস আর এই ক্যালসিয়ামটা হবে প্লাস। একইভাবে যদি এই কার্বন ক্যালসিয়াম বন্ধন যদি আমরা চিন্তা করি, তাহলে এক্ষেত্রেও কার্বনটা হবে মাইনাস এবং ক্যালসিয়ামটা হবে প্লাস। তার মানে হচ্ছে যে যখন এই জিনিসটা টোটালটাই যখন ভেঙে যাবে, হ্যাঁ, যখন এই জিনিসটা টোটালটাই যখন ভেঙে যাবে, তখন আমরা এখান থেকে যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে যে এই ত্রিবন্ধনে আবদ্ধ কার্বনগুলোকে আমরা মাইনাস অবস্থায় পাবো, মাইনাস অবস্থায় পাবো। আর এখান থেকে ক্যালসিয়ামকে আমরা 2+ অবস্থায় পাচ্ছি। আর এখানে পানি যদি ভাঙে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে H+ হচ্ছে আর OH মাইনাস হচ্ছে। এখন নিশ্চয়ই আমরা এখানে একটা কথা বলতে পারি যে প্লাস প্লাসের সাথে যুক্ত হবে না, আবার মাইনাস মাইনাসের সাথে যুক্ত হবে না। তাহলে যেটা হবে যে এই প্লাস এই মাইনাসের সাথে যুক্ত হবে, আর এই মাইনাস কিন্তু এই প্লাসের সাথে যুক্ত হবে। তো আমরা যদি 2 অণু যদি পানি নিতাম, তাহলে কিন্তু আমরা এখানে 2টা H+ পেতাম, ঠিক আছে। 2 অণু পানি নিলে এখান থেকে আমরা 2টা H+ পেতাম এবং 2টা OH- পেতাম। ফলে আমাদের যে উৎপাদগুলো উৎপন্ন হতো সেগুলো এরকম হতো যে ক্যালসিয়াম কার্বাইডকে যখন আদ্র বিশ্লেষণ করা হয়, তখন মূলত এই কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত কার্বন দুইটার সাথে এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন প্রবেশ করে, আর কি হয়, ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তো তোমরা এই বিক্রিয়া কিন্তু দেখেছিলে, হ্যাঁ, কিন্তু হয়তো এই ব্যাখ্যাটা যে এত সুন্দর এটা জানা ছিল না। তার মানে হচ্ছে যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে এই বিষয়ে সবগুলো আমরা কিন্তু তড়িৎ-নেতিকতার আলোকে কিন্তু ব্যাখ্যা করছি। আচ্ছা, আমরা আরো কিছু অ্যালকাইন প্রস্তুতি দেখি। তো অ্যালকিন থেকে বা অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইন যদি প্রস্তুত করতে চাই অ্যালকিন থেকে, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আমাদের কিন্তু ত্রিবন্ধন আছে বা ত্রিবন্ধন আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? এখন এই ত্রিবন্ধন তৈরি করতে হবে কোথায় কোথায় থেকে? আমাদের এই কার্বন কার্বন দ্বিবন্ধনের থেকে আমাদেরকে ত্রিবন্ধন তৈরি করতে হবে। তো পাই বন্ধন কিভাবে তৈরি হয়? যখন অপসরণ বিক্রিয়া হয় তখনই কিন্তু পাই বন্ধন উৎপন্ন হয়। এখন অপসরণ বিক্রিয়া যখন হয় তখন যদি পাই বন্ধন উৎপন্ন হয়, তাহলে এই বিক্রিয়ায় এমন কিছু গ্রুপ বা মূলক থাকা উচিত যেগুলো অপসরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এখানে মূলত যেটা করা হয়, আমরা যদি এই অ্যালকিনের সাথে আমরা যদি হ্যালোজেন যদি সংযোগ দিই, তাহলে যেটা হবে এখানে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই হাইড্রোজেন কার্বন, এই হাইড্রোজেন এর সাথে একটা হ্যালোজেন যুক্ত হবে। পাশাপাশি মনে করা যাক যে এখানে একটা হাইড্রোজেন ছিল, থাকলো একটা হাইড্রোজেন ছিল এবং এখানে আর একটা কিন্তু হ্যালোজেন যুক্ত হবে, তাই না? কারণ পাই বন্ধন ভাঙবে, 2টা ক্লোরিন 2 কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। এখন আমরা কিন্তু বলেছিলাম যে অপসরণ বিক্রিয়ায় শুধু 2টা গোত্র অংশগ্রহণ করছে, একটা হচ্ছে অ্যালকাইল এবং একটা হচ্ছে অ্যালকোহল। তো এখানে এখন যেটা হবে, যদি আমরা এইখানে এই এই হাইড্রোজেন এবং হ্যালোজেনের যদি কথা চিন্তা করি, আর এখান থেকে যদি আমরা এই হাইড্রোজেন এবং হ্যালোজেনের কথা চিন্তা করি, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করতে পারবো। সেটা হচ্ছে যে এখানে 2 অণু হাইড্রোজেন হ্যালাইড যখন অপসারিত হবে, তখন এই এরা মিলে একটা বন্ধন তৈরি করবে, আর এখানে কিন্তু আর একটা কিন্তু বন্ধন তৈরি হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে যেটা হচ্ছে, আমি একটু নিচে লিখি, এখানে জায়গা খুব সংকীর্ণ মনে হচ্ছে, বা একটু মুছাই দিয়ে লিখি। সেটা হচ্ছে এরকম, এখানে যদি এখন বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে কি হবে, হাইড্রোজেনের সাথে কার্বন এইরকম ত্রিবন্ধন গঠন করবে, আর 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। এই যে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে ছিল এইটা মূলত অ্যালকিন, এই অ্যালকিনটা থেকে আমরা কিন্তু পরবর্তীতে এখানে অ্যালকাইন তৈরি করেছি। তবে এই অ্যালকাইন তৈরি করার সময় একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা কিন্তু আগে অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছি, তারপর সেখানে কিন্তু আমরা অ্যালকিন তৈরি করেছি। তো এই জন্য বলা হচ্ছে যে অ্যালকিন বা অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু অ্যালকাইন তৈরি করা যায়। আচ্ছা, এরপর যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে অ্যালকাইনের রাসায়নিক ধর্মগুলোর সাথে অ্যালকিনের রাসায়নিক ধর্মের অনেক মিল আছে। যেমন অ্যালকিন যাদের সাথে দ্রুত বিক্রিয়া দেয়, অ্যালকাইনও মোটামুটি তাদের সাথে কিন্তু দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালকাইনের জারণ বিক্রিয়া আছে, পলিমারকরণ বিক্রিয়া আছে, অ্যালকাইনেরও জারণ বিক্রিয়া আছে, পলিমারকরণ বিক্রিয়া আছে।
শুধু এইখানে আমরা যে এই যে অম্লধর্মিতার যে বিক্রিয়াটা যে দেখতেছি, এই অম্লধর্মিতার এই বিক্রিয়াটা কিন্তু একটু ভিন্ন হচ্ছে, যা অ্যালকিন দিচ্ছিল না, কিন্তু অ্যালকাইন কিন্তু এই বিক্রিয়াটা দেয়। তো এইটা এখানে আমাদেরকে এক্সট্রা পড়তে হবে এবং আমরা দেখবো যে এটা কিভাবে আলোচনা করা যায়। আর দ্রুত বিক্রিয়া যদি বলি, তাহলে এখানে একটু যদি বলি যে এই দ্রুত বিক্রিয়াগুলো কিন্তু এখানে যেমন অ্যালকিন যেভাবে দ্রুত বিক্রিয়াগুলো দিয়েছিল, অ্যালকাইনও কিন্তু ঠিক একইভাবে দ্রুত বিক্রিয়া দেবে। যেমন এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত এই কার্বনের সাথে যদি হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে এরকম হবে, জাস্ট সি এরকম হবে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখানে দুইটা পাই বন্ধন আছে, এই দুইটা পাই বন্ধন থাকার কারণে এখানে জাস্ট দুই অণু হাইড্রোজেন যুক্ত করতে হবে। কিন্তু এখানে যদি আমরা যদি হাইড্রোজেন যুক্ত করতাম, তাহলে আমরা কিন্তু ওই একই রকম উৎপাদ পেতাম, ইথেন পেতাম। তবে এখানে আমাদের কিন্তু এক অণু হাইড্রোজেন হলেই হতো, কারণ এখানে পাই বন্ধনের সংখ্যা কিন্তু হচ্ছে একটা। এটুকু শুধু ডিফারেন্স হবে যে পাই বন্ধনগুলো ভাঙবে আর হাইড্রোজেন যুক্ত হবে। কিন্তু এখানে পাই বন্ধনে একটা থাকায়, অ্যালকিনে পাই বন্ধনে একটা থাকায় এখানে এক অণু করে যুক্ত হচ্ছে। কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে পাই বন্ধন দুইটা থাকায় প্রতি ক্ষেত্রে কিন্তু দুই অণু করে কিন্তু যুক্ত হবে। ঠিক আছে। আর এই অ্যালকাইনের সাথেও যখন অ্যালকাইল হ্যালাইড যখন যুক্ত হবে, তখন অ্যালকিনের মতো কিন্তু মার্কোনিকোভের নিয়ম কিন্তু অনুসরণ করবে। আমরা বিষয়টা একটু দেখব, দেখি এই জায়গাতে একটু বিষয়টা আলোচনা করা যায়। যেমন মনে করা যাক একটা অ্যালকাইন হচ্ছে এরকম যে CH3C ট্রিপল বন্ড CH। এখন এইটার সাথে যদি মনে করা যাক যে হাইড্রোজেন হ্যালাইড যদি যুক্ত হয়, তো হাইড্রোজেন হ্যালাইড যুক্ত করার আগে এখানে আর একটা কথা একটু বলি, এটা সব বলেছিলাম অ্যালকিনে, যদিও সেটা হচ্ছে এরকম যে আমরা যখন পাই বন্ধনের উপস্থিতি যখন শনাক্তকরণ করতাম, তখন মূলত ব্রোমিন দ্রবণ ব্যবহার করতাম। তো আমরা যদি মনে করা যাক যে এটা একটা হচ্ছে আমাদের অ্যালকাইন, এই অ্যালকাইনে পাই বন্ধন আছে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা এই যে ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড রক্ষিত ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইডের রাখা ব্রোমিনের সাথে যদি আমরা যদি অ্যালকাইনে যদি বিক্রিয়া করি, তাহলে দেখবো যে এখানে উৎপাদ হিসেবে আমরা এরকম যৌগ পাচ্ছি CH3C। এখানে পাই বন্ধন একটা ভাঙবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, পাশের কার্বনে আর একটা ব্রোমিন যুক্ত হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু দুইটা পাই বন্ধন আছে, তাই এখানে দুই অণু ব্রোমিন লাগবে, ফলে এখানে আর একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে আর একটা ব্রোমিন যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন তো ছিলই, সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা হবে। তো এইভাবে আর কি পাই বন্ধনগুলো ভেঙে যাবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা এখানে আর একটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে মনে করা যায় একটা বিক্রিয়া হলো এরকম, যেমনটা প্রথম বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মনে করি যে CH3C ট্রিপল বন্ড CH, এটার সাথে মনে করা যাক যে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হবে। আচ্ছা, এখন হাইড্রোজেন ব্রোমাইড যখন যুক্ত হবে, তখন একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে কিন্তু দুইটা পাই বন্ধন আছে, এবং কার্বনগুলোকে যদি আমরা যদি নাম্বারিং করি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার। তাহলে 1 এবং 2 এর মধ্যে প্রথমবার যখন হাইড্রোজেন ব্রোমাইডটা যখন যুক্ত হবে, তখন কিভাবে যুক্ত হতে পারে? তখন এভাবে হবে যে CH3C বিকারকের ধনাত্মক অংশ এই অপ্রতিসম অ্যালকাইনটার সেই কার্বনটার সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। তাহলে এইখানে যুক্ত হচ্ছে ব্রোমিনটা, আর এখানে এরকম হয়ে এখানে সি থাকতেছে, এখানে হচ্ছে কিন্তু CH, আর একটা হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে এখানে। এখন হাইড্রোজেন ব্রোমাইড একটা যুক্ত হয়েই তো আর ক্ষান্ত হবে না, তখন কি হবে? তখন আরো এখনো কিন্তু এখানে যুক্ত হবে, বা আমরা যদি এখানে যদি লিখি, তাহলে আমরা এখানে জাস্ট একটা পাই বন্ধন একটু মুছে দিতে পারি, পাই বন্ধনটাকে মুছিয়ে দিয়ে এখানে আমরা আবারও একই কথা প্রযোজ্য, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে আর এখানে একটা হাইড্রোজেন একটা যুক্ত হবে। তো এইরকম যদি একই কার্বনে যদি দুটি যদি হ্যালোজেন থাকে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে জেম হ্যালাইট বা জেমিনাল হ্যালাইট। জেমিনাল, ঠিক আছে, জ্যাম লেগে গেছে এই হ্যালাইডে, তাই এটা হচ্ছে জেমিনাল হ্যালাইট। এটা একটু মজা করে বললাম আর কি, জ্যাম লেগে গেছে টার্মটা না। একই কার্বনে দুইটা ব্রোমিন থাকে, এটাকে বলা হচ্ছে জেমিনাল হ্যালাইট। আর যদি পাশাপাশি দুই কার্বনে যদি হ্যালোজেন থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে মূলত ভিসিনাল হ্যালাইট। সেটাকে বলা হচ্ছে ভিসিনাল হ্যালাইট। তো যাই হোক, এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে এই এসবিআর যখন যুক্ত হলো, তখন কিন্তু এলোমেলো করে যুক্ত হতে পারে নাই, একটু নিয়মতান্ত্রিক ভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ মার্কোনিকের নিয়ম কিন্তু অনুসরণ করেছে। আমরা এবার একটা গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে অ্যালকাইনের মধ্যে পানি সংযোজন। তো অ্যালকাইন মনে করা যাক যে এইটা একটা অ্যালকাইন, সে এইটা একটা অ্যাসিটিলিন। হ্যাঁ, এখন এই অ্যাসিটিলিনে যদি পানি সংযোগ হয়,
মনে করা যাক যে H2O দিলাম। পানি সংযোগ করার সময় আমাদেরকে 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক মানে H+ এবং 2% আমাদেরকে মার্কিউরিয়াস সালফাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করতে হয়। তো আমরা যখন এই বিক্রিয়া যখন করব তখন আমরা পানি থেকে স্বাভাবিকভাবে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। আর এখানে একটা পাই বন্ধন একটা ভেঙে যাবে। তো পাই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে এখানে কি কি থাকতেছে, হাইড্রোজেন থাকতেছে, কার্বন, এখানে একটা ডবল বন্ড থাকতেছে। আর এখানে একটা পাই বন্ধন ভেঙে যায় তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে একটাতে এস যুক্ত হবে আর একটাতে ওএস যুক্ত হবে। এই যৌগটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে একটু ইনলের মতো মনে হচ্ছে। ইনল, এটা ইন আর এটা অল। তাহলে যেহেতু এখানে একটা ইনল ফর্ম গঠিত হয়েছে, তাই আমরা এখানে কিন্তু পাশাপাশি একটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট বা টটোমারিজম যে আমরা যে শুনেছিলাম, নিশ্চয়ই তোমাদের টটোমারিজমের কথা মনে আছে। এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে। রিঅ্যারেঞ্জমেন্টটা কিভাবে ঘটবে? রিঅ্যারেঞ্জমেন্ট ঘটার ফলে যে যৌগটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলত এরকম যে CH3 আর CHO এরকম একটা যৌগ পাওয়া যাবে। এখন যাদের কাছে মনে হচ্ছে যে এই যৌগ থেকে এই যৌগ কিভাবে আসলো বা কিভাবে সম্ভব, তাদেরকে একটু কৌশল একটু দেখতে হবে। তো প্রথম অবস্থায় যেটা মনে করি সেটা হচ্ছে যে কৌশল দেখালে অনেকে অনেক মানে কি প্রেসার ফিল করে, অর্থাৎ যত বেশি বিক্রিয়া যত বেশি দাগ ততগুলো মনে হয় যে প্রেসার মনে হয়, কিন্তু কৌশলটা কিন্তু অনেক সুন্দর। আমরা একটু দেখি যে আমাদের এই ইনলটা কিভাবে এখানে কিটো ফর্মে পরিণত হলো, এটাকে বলা হচ্ছে কিটো ফর্ম। হ্যাঁ, এই ইনল ফর্মটা মূলত কিটো ফর্মে কিভাবে রূপান্তর হলো সেটা একটু দেখি। এটা আমরা টটোমারিজমে দেখেছিলাম, তারপর এখানে একটু দেখি, এখানে একটু উল্টো ঘটনা। তো এখানে বিষয়টা কিরকম হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে একটা হাইড্রোজেন ছিল, কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, এখানে আর একটা হাইড্রোজেন ছিল, আর এই কার্বনের সাথে একটা OH ছিল, এই তো আর একটা হাইড্রোজেন ছিল। যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যস্থ এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে স্বাভাবিকভাবে অক্সিজেন ইলেকট্রন নিবে, নিলে অক্সিজেন হবে মাইনাস, হাইড্রোজেনটা হবে প্লাস। এখন অক্সিজেন যখন মাইনাস হবে তখন এই পাই বন্ধনগুলো কোন দিকে যাবে? যেহেতু এই অক্সিজেন ইলেকট্রন, তাই এই অক্সিজেন ইলেকট্রন বিকর্ষণ করে এই পাই বন্ধন ইলেকট্রনগুলো এই দুয়ের দিকে চলে যাওয়াটাই স্বাভাবিক। যদি এই দিকে যদি সরে যায় তাহলে এই কার্বনটা হয়ে যাবে মাইনাস আর এই কার্বনটা হয়ে যাবে কিন্তু প্লাস। এখন এই কার্বনটা যখন মাইনাস হয়ে যাবে তখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই হাইড্রোজেনটা পুরোই কিন্তু এই কার্বনের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। ঘটনাটা ইন্টারেস্টিং। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি হচ্ছে? প্রথম স্টেপটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনা। এই ঘটনা কি হলো, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ইলেকট্রন ভাঙলে অক্সিজেন ইলেকট্রনে অক্সিজেন মাইনাস, হাইড্রোজেনটা প্লাস। তারপর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ঘটনা। 2 নম্বরে কি হলো? 2 নম্বরে যেটা হলো যে যখন এই অক্সিজেনটা মাইনাস হয় তখন এই পাই বন্ধন ইলেকট্রন গুলো এই দূরবর্তী কার্বনটা দিয়ে সরে যায়, অর্থাৎ এই কার্বনটাকে মাইনাস করে আর এই কার্বনটা তখন প্লাস হয়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ঘটনা। আর 3 নম্বর ঘটনাটা কি হচ্ছে, যখন এই কার্বনটা যখন মাইনাস হবে তখন এখানে হাইড্রোজেনটা প্লাস ছিল, এটা কিন্তু তার সাথে যুক্ত হবে। তাহলে এখন কি হচ্ছে, এখন রেজাল্টটা দেখো তো। এই কার্বনটার সাথে আর থেকে দুইটা হাইড্রোজেন ছিল, আর এই মাইনাসটার সাথে এই H+ মিলে নতুন করে আরেকটা হাইড্রোজেন একটা তৈরি করলো। পাশাপাশি এই বন্ধনটা কিন্তু আর থাকছে না, কারণ এই বন্ধনটা ভেঙেই তো এটা মাইনাস হয়েছে আর এটা প্লাস হয়েছে। ফলে এই বন্ধনটা হয়ে গেল এখন একক বন্ধন হয়ে গেল। তবে এই কার্বনটা কিন্তু প্লাস, এই প্লাস কার্বন আর অক্সিজেন মাইনাস মিলে এখানে অক্সিজেনের সাথে এখানে একটা কিন্তু দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, আর এর সাথে একটা হাইড্রোজেন ছিল। মূলত এই ছিল ঘটনাটা, যে এখানে এই যে যৌগটা যে উৎপন্ন হচ্ছে, এই যৌগটা উৎপন্ন হচ্ছে এখানে একটা মূলত টটোমারিজম ঘটছে। হ্যাঁ, টটোমারিজম ঘটছে। তো আমরা জানতাম যে টটোমারিজমে সমাণুগুলো একটা সাম্যাবস্থা বিরাজ করে, তার মানে এটা থেকে যখন ওটা উৎপন্ন হয় ওটা থেকে এটা উৎপন্ন হতে পারে। এই জায়গার ঘটনাটা একটু আশা করি তোমরা মাথায় রাখবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অ্যাসিটালডিহাইড বা তোমার ইথানল যে উৎপন্ন হলো, এইটাকে যদি এখন আমরা যদি জারিত করি তাহলে আমরা কিন্তু অ্যাসিড পাবো, অর্থাৎ জৈব অ্যাসিড পাবো। তো আমাদের আপাতত এখানেই থাক। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে যদি এইচ না থেকে যদি কথার কথা এখানে যদি মনে করো যে আর থাকতো তাহলে কি হতো? এখানে যদি মনে করো যে একটা আর থাকতো, তাহলে এখানে আর থাকলে যেটা হতো, এই হাইড্রোজেনটা না হয়ে এখানে একটা আর হতো। ঠিক আছে, তখন কি হতো, তখন এখানে যে 3টে হাইড্রোজেন আছে এই 3টে হাইড্রোজেনের পরিবর্তে তখন আমরা 2টা হাইড্রোজেন পেতাম এবং একটা আর পেতাম, অর্থাৎ তখন আমাদের এরকম হতো আর CH2CHO।
তার মানে বিক্রিয়াগুলোতে এই যে আর বা এস যে থাকে এগুলো কোনো ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে যে কার্যকরী মূলকটা কোথায় এবং কার্যকরী মূলকটা কেমন আচরণ করছে। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা এই কারণে ইম্পর্টেন্ট যে এই বিক্রিয়া পানি সংযোগের বিক্রিয়ার মাধ্যমে মূলত যে অ্যাসিটালডিহাইডটা পাওয়া যায়, এটা একটা হচ্ছে তোমার জৈব যৌগ, কার্বনিল যৌগ। এটার অনেকগুলো আবার ঘটনা আছে যেগুলো আমরা কার্বনিল যৌগ যখন পড়বো তখন জানবো। এরপর আমরা একটু দেখি ওজোন সংযোজন। আমরা যখন অ্যালকিনে যখন ওজোন সংযোগ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম একটা স্লোগান আছে। স্লোগানটা কি? যে ওজনের ক্ষমতা দুইটা বন্ধন ভাঙা। তো এবার যেহেতু অ্যালকাইনের সাথে বিক্রিয়া করতেছে তার মানে হচ্ছে যে ত্রিবন্ধন যুক্ত কার্বনের সাথে বিক্রিয়া হবে। এখন ত্রিবন্ধন যুক্ত কার্বনের সাথে যদি ওজোন যদি বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন কি হতে পারে? কার্বন টেট্রাক্লোরাইডের রক্ষিত এই বিক্রিয়াটা এরকম হবে যে এখানে তিনটা বন্ধনের মধ্যে থেকে দুইটা বন্ধন কিন্তু ভেঙে যাবে। ওজনের ক্ষমতা হচ্ছে দুইটা বন্ধন ভাঙা, তো এখানে তো বন্ধন আছে তিনটা, ফলে হবে কি অ্যালকিনের মতো কার্বন দুইটা যেমন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এখানে কিন্তু সেরকম কিন্তু বিচ্ছিন্ন হবে না। তবে কথা একই, আগেও দুইটা বন্ধন ভেঙেছে, এখনো কিন্তু দুইটা বন্ধন ভাঙবে। আর বাকিগুলো কি হবে? এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন এর সাথে যুক্ত হবে, আর এইখানে একটা অক্সিজেন এখানে এই কার্বনের সাথে যুক্ত হবে। খুবই ইন্টারেস্টিং বিষয়। আর এরপরে যদি আমরা জিঙ্কের উপস্থিতি যদি আমরা যদি হাইড্রোলাইসিস করি তাহলে এখানে যেটা হবে ঠিক আগের মতোই, এই কার্বনটা ছিল এর সাথে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে মূলত ভেঙে যাবে যে জায়গাগুলোতে সেটা হচ্ছে যে এখানে একটা ভাঙবে, এখানে ভাঙবে এবং হচ্ছে এখানে ভাঙবে। ফলে যেটা হবে যে এখানে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, আগের মতোই জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। আর এখানে নতুন করে যেটা হবে যে এইখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, আর এপাশে যে এর সাথে যে কার্বন ছিল তার সাথে যে হাইড্রোজেন ছিল ওগুলো থাকলো, আর নতুন করে এইখানে অক্সিজেন কিন্তু এরকম দ্বিবন্ধের মাধ্যমে যুক্ত হচ্ছে। তার মানে হচ্ছে এবার এই বন্ধনটা যেহেতু ভাঙেনি, এই বন্ধনটা না ভাঙার কারণে এই কার্বন দুটো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়নি, একত্রে যুক্ত আছে। তবে আগেও যেরকম কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হইতো, এটা তো কার্বনিল কম্পাউন্ড, তবে এটা হচ্ছে ডাই কার্বনিল যৌগ হয়ে গেছে। এখানে পর পর দুইটা তোমার সিও গ্রুপ আছে, এই যেমন এটার নাম হচ্ছে তোমার কি গ্লাইঅক্সাল, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল অক্সাল। আমরা কিন্তু গ্লাইকল নামে একটা জিনিস শুনেছিলাম, যখন যখন দেখলাম ইথেন 1,2 ডাইঅল, ওইটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি গ্লাইকল, আর এটা হচ্ছে গ্লাইঅক্সাল। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কথাটা হচ্ছে এরকম, এই যে এই বিক্রিয়া যে বারবার বলা হচ্ছে যে এখানে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করতে হবে। এখানে জিঙ্কের ভূমিকাটা কি? জিঙ্ক না থাকলে কি হতো? তো জিঙ্ক না থাকলে যেটা হতো সেটা হচ্ছে যে এই আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় ওই জিঙ্কটা না থাকলে জিঙ্ক যে অক্সিজেনটাকে যে শোষণ করছে বা গ্রহণ করছে করে যে জিঙ্ক অক্সাইডে যে পরিণত হচ্ছে এই কাজটা কিন্তু হতো না। যদি জিঙ্ক না থাকতো তাহলে এখানে এই অক্সিজেনটাকে যেটা গ্রহণ করা হচ্ছে এটা কিন্তু হতো না। না হলে কি হতো? তখন এই অক্সিজেনটা মুক্ত থাকতো, তাই না? তখন এই মুক্ত অক্সিজেনটা করতো কি, এইখানে যে পানি আছে তার সাথে যুক্ত হইতো। মুক্ত অক্সিজেন, গোলদাগ হয়ে গেছে, তো মুক্ত মনে করা যাক যে অক্সিজেনটা কি করতো, এই অক্সিজেনটা মুক্ত হয়ে পানির সাথে যুক্ত হয়ে কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড গঠন করতো। ঠিক আছে? হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু একটা জারক, অবশ্যই এটা বিজারকও বটে, তবে এক্ষেত্রে জারকের ভূমিকা পালন করবে। এবং এইটা জারক হওয়ার কারণে হবে কি, তখন আর এই জিনিসটা আর উৎপন্ন তো হবে না, কারণ অক্সিজেনটা যেহেতু জিঙ্ক নাই তাই অক্সিজেনটা জিঙ্কের সাথে যুক্ত হচ্ছে না, হয় পানির সাথে মিলে এরকম পার অক্সাইড গঠন করতেছে। আর এই পার অক্সাইডটাই পরবর্তীতে ওই যে ওখানে যে গ্লাই অক্সাল উৎপন্ন হয়েছে, এইচ ডবল বন্ড ও সি ডবল বন্ড ও এইচ, এইটাকে কিন্তু এই পার অক্সাইডটা যখন জারিত করবে, তো জারিত করলে অ্যালডিহাইড গুলো কি হবে, অ্যাসিডের দিকে যাবে। ফলে পরবর্তীতে দেখা যাবে যে এইখানে এইরকম একটা অবস্থা সৃষ্টি হবে যে এইচ ও ও সি, সি ও ও এইচ মানে হচ্ছে অক্সালিক অ্যাসিডে পরিণত হবে, অক্সালিক অ্যাসিডে পরিণত হবে। ঠিক আছে, ডাইকার্বলিক অ্যাসিডে পরিণত হবে। তার মানে হচ্ছে আমরা যদি জিঙ্ক যদি ব্যবহার না করি তাহলে আমরা গ্লাইঅক্সাল পাবো না, পাবো মূলত অক্সালিক অ্যাসিড, ডাইকার্বলিক অ্যাসিড পর্যন্ত যাবে। এই বিক্রিয়াগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, শুধু একটু জানার জন্য। তবে এই পানি সংযোগের এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর আমরা এবার একটু দেখি, এখানে আরো ওজোন সংযোগের অনেক বিক্রিয়া দেয়া আছে। তো মূলত এই ওজোন সংযোগের ঘটনাটা যদি এরকম হতো, মনে করা যায় যে এখানে যদি আমরা আর লিখতাম আর এখানে যদি ট্রিপল বন্ড দিয়ে এখানে একটা এইচ থাকতো,
তবে সেক্ষেত্রেও যদি আমরা যদি ওজন সংযোগ করতাম তাহলে আমাদের উৎপাদটা হতো এরকম, কার্বন টেট্রাক্লোরাইডের রক্ষিত ওজন, এটার সাথে আমাদের আর হতো, আর কার্যক্রমটা যেহেতু এখানে এখানে 3টা বন্ধন আছে, 2টা বন্ধন ভাঙলে আর একটা বন্ধন থাকে, সেটা তখন এরকম হতো। হ্যাঁ, এখানে একটা বন্ধন থাকবে আর একটা হাইড্রোজেন এখানে থাকলো, আর এখানে একটা অক্সিজেন একটা যুক্ত হচ্ছে, এই অক্সিজেনটা এর সাথে যুক্ত হচ্ছে এবং এখানে অক্সিজেন এভাবে যুক্ত হচ্ছে। হওয়ার পর তারপরে কি হচ্ছে, তারপরে যেটা হচ্ছে যে আর হচ্ছে এবং সি এখানে একটা ডবল বন্ড সহকারে, সি এখানে একটা ডবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত হয়ে একটা এইচ গঠন করছে। তার মানে হচ্ছে যে এখানে আর কোনো ফ্যাক্টর না, এখানে আর কোনো ফ্যাক্টর না, আর ছিল আর থাকবে, জাস্ট যৌগটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বিক্রিয়ার কৌশল কিন্তু চেঞ্জ হচ্ছে না, বিক্রিয়া কিন্তু একইভাবে হচ্ছে। আচ্ছা, এখন অ্যালকানের অম্লধর্মিতা, আমরা আমাদের সাধারণ আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম যে অ্যালকানের সাথে যখন বিক্রিয়া হয় তখন এই বিক্রিয়াগুলো অ্যালকিনের মতো দ্রুততর হয় না। তার মানে হচ্ছে যে একই বিক্রিয়া, যেমন মনে করা যাক যে আমরা যদি দেখি যে মনে করো যে সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু এর সাথে সে তোমার হাইড্রোজেন সংযোগ হবে, ঠিক আছে। এখন হাইড্রোজেন সংযোগ হবে কিভাবে, মনে করো যে প্লাটিনামের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় হয়, 25°C তাপমাত্রা বিবেচনা করলাম, করলে এখানে কি হচ্ছে, অ্যালকেন উৎপন্ন হচ্ছে, CH3CH3। এখন এইখানে যদি আমরা যদি অ্যালকাইন যদি যোগ করি, মনে করা যাক যে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন, এর সাথে হাইড্রোজেন যদি আমরা যোগ করি তাহলে দেখব যে একই কন্ডিশনে, হ্যাঁ, একই কন্ডিশনে এখানে এই বিক্রিয়াটা ধীর গতি সম্পন্ন হবে এবং প্রথম অবস্থায় CH2 ডবল বন্ড CH2 উৎপন্ন করলেও পরবর্তীতে ফাইনালি কিন্তু ঠিকই ইথেন উৎপন্ন করবে। কারণটা হচ্ছে যে এখানে যেহেতু 2টা পাই বন্ধন, তাই 2 স্টেপে প্রথম অবস্থায় হাইড্রোজেন সংযোগ হয়ে অ্যালকিন উৎপন্ন করে, যেমন এখানে ইথিন, এটা যেমন অ্যাসিটিলিন, অ্যাসিটিলের সাথে হাইড্রোজেন সংযোগ হলে ইথিন উৎপন্ন হবে, সেই ইথিনের সাথে আবার যদি হাইড্রোজেন যদি সংযোগ হয় তাহলে কিন্তু ইথেন উৎপন্ন হবে, মানে অ্যালকিন পর্যন্ত যাবে, ঠিক আছে। তবে এই বিক্রিয়াতে যত দ্রুততার সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে এই বিক্রিয়া কিন্তু হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকমটা হলো, এই কেন এরকমটা হলো এর ব্যাখ্যা আমরা এখন জানবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ায় অ্যালকিন অপেক্ষা অ্যালকানগুলো কম সক্রিয় হয়, হ্যাঁ, আর অম্লধর্মিতার বিচারে অ্যালকিন অপেক্ষা অ্যালকানগুলো বেশি অম্লধর্মী হয়। এই উভয় কারণে কিন্তু এর কার্বনের সংকরায়নের উপর নির্ভর করে, কার্বনের সংকরায়নের উপর নির্ভর করে। এখন আমরা সেই কার্বনের সংকরায়নটা জানবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই বিক্রিয়াটা আমরা কিন্তু এখানে কিন্তু আটকায় দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি চাই যে শুধু অ্যালকাইন থেকে কেবল অ্যালকিন পাবো, সেটাও কিন্তু সম্ভব। তবে এখানে ছোট্ট একটা কৌশল আছে, কৌশলটা একটু মনে রাখা জরুরি, অনেক সময় প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে যে সিএইচ ট্রিপল বন্ড সিএস, এইটাতে যদি আমরা শুধু হাইড্রোজেন সংযোগ দিয়ে যদি আমরা CH2 ডবল বন্ড CH2 এইখানে বিক্রিয়া থামাই দিতে চাই, তাহলে আমাদেরকে এখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে এখানে প্লাটিনাম নেওয়া যাবে না, তার পরিবর্তে কি নিতে হবে, তার পরিবর্তে আমাদেরকে প্যালাডিয়াম নিতে হবে। আর শুধু প্যালাডিয়াম নিলে হবে না, এখানে আমাদের কিন্তু বেরিয়াম সালফেটও ব্যবহার করতে হবে। এই বেরিয়াম সালফেট কিন্তু এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করবে, ঠিক আছে। এরপর বিষ হিসেবে কাজ করবে, এটা যখন আমরা অ্যালকেনের যখন বিক্রিয়া যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম, আর এইটা আমাদেরকে প্রভাবক হিসেবে কাজ করবে। তো এই যদি আমরা বেরিয়াম সালফেট উপস্থিত যদি প্যালাডিয়াম ব্যবহার করি তাহলে বিক্রিয়া আমাদের এখানে কিন্তু থেমে যাবে। তো যাই হোক, আমাদের মূল বক্তব্য সেটা না, আমাদের মূল বক্তব্য হচ্ছে অ্যালকেনের অম্লধর্মিতার কারণ সমূহ কি সেইটা আমরা একটু জানবো। তা আমার মনে হয় যে আমি একটু প্রথম পৃষ্ঠাটা একটু আবার একটু ফিরে যাই, যেখানে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই সাধারণ আলোচনা, এইখানে কিন্তু বলেছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধনে যুক্ত হওয়ার কারণে এই কার্বনটা হচ্ছে sp সংকরায়ন, আর এখানে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধের মাধ্যমে যুক্ত হওয়ার কারণে এদের কার্বনটা হচ্ছে sp2 সংকরায়নে সংকরিত, ঠিক আছে। এটা আবার মনে করি যে sp2 টা মনে এর সাথে লাগে আছে, এখানে কোনো একটা হাইড্রোজেন অথবা তোমার মনে করো যে অ্যালকাইন গুলোকে আমরা বিবেচনা করতেই পারি, ঠিক আছে। তো এইটা হওয়ার কারণে হয় কি, যে যখন এস চরিত্র যখন বেড়ে যায়,
যখন কার্বনের সংকরণে যখন এস চরিত্র যখন বেড়ে যায়, আচ্ছা এস চরিত্র যে বেড়ে গেল সেটাকে আমরা বুঝলাম। আমরা আরেকটা জিনিস একটু লিখি, যেমন মনে করা যায় যে এইটা একটা যৌগ অ্যালকেন, এইটা একটা যৌগ অ্যালকিন, এবং এইটা আর একটা যৌগ, এটা হচ্ছে অ্যালকাইন। এখন এখানে বাকি যে হাতগুলো আছে এগুলোতে সে হাইড্রোজেন থাকলো। এখন এই হাইড্রোজেন যুক্ত এই যৌগগুলোর সাথে আমরা একটা কথা বলতে পারি। দেখো এখানে এই যে কার্বনগুলো যে আছে, এখানকার এই কার্বনটা কিন্তু হচ্ছে sp3 সংকরিত। ফলে এস চরিত্র যদি আমরা চিন্তা করি তাহলে পাবো 25%, আর যদি পি বিবেচনা করি তাহলে পি চরিত্র বিবেচনা করি তাহলে আমরা এখানে পাচ্ছি এটা 75%। কারণ চারটা অরবিটাল একশো দ্বারা ভাগ করলে একটা অরবিটালে 25 হয়, তাই শেষে এখানে এস চরিত্র 25%। এখানে এই কার্বনটা কিন্তু sp2 সংকরিত, ফলে এখানে এস চরিত্র হচ্ছে 33.33%। হ্যাঁ, এবং পি চরিত্র হচ্ছে কিন্তু 66.67%। আর এখানের এই কার্বনটা কিন্তু অনলি sp সংকরণ, ফলে এখানে এস চরিত্র যেমন 50%, এখানে পি চরিত্র কিন্তু হচ্ছে 50%। একটা বিষয় খেয়াল করে দেখো যে যতই আমরা অ্যালকেন থেকে অ্যালকিন বা অ্যালকিন থেকে অ্যালকাইনের দিকে যাচ্ছি, ততই আমাদের কার্বনের সংকরণে কিন্তু এস চরিত্র বাড়তেছে। অ্যালকিনে ছিল 25%, অ্যালকিনে 33%, এবং অ্যালকাইনে কিন্তু হচ্ছে 50%। এখন এস চরিত্র বাড়ার সাথে সাথে একটা ঘটনা হয়, ঘটনাটা হচ্ছে যে এই যে কার্বনের এস চরিত্র বাড়লে এই কার্বনের নিউক্লিয়াস গুলো বন্ধন ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করে, ফলে দুইটা ঘটনা ঘটে। এখানে যেমন এই বন্ধনটা যেমন আকর্ষিত হয়, এখানে যেমন এই বন্ধনটা যেমন আকর্ষিত হয়, পাশাপাশি এই পাই বন্ধনগুলোও কিন্তু আকর্ষিত হয়। এই কার্বনের এস চরিত্র বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই কার্বনের নিউক্লিয়াস যখন এই পাই ইলেকট্রনকে যখন তীব্রভাবে যখন আকর্ষণ করে, পাই ইলেকট্রনের আকর্ষণ বেশি থাকে, আকর্ষণ বেশি। এই নিউক্লিয়াসে কার্বনের নিউক্লিয়াসে যদি পাই ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করে, তাহলে এই যে এখানে ইলেকট্রোফাইল আছে, ইলেকট্রোফাইল এই পাই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার মতো যথেষ্ট সুযোগ পায় না। ফলে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়ার পূর্তি অ্যালকিন অপেক্ষা অ্যালকাইন গুলো কম সক্রিয় হয়। এটা ব্যাখ্যা আমরা প্রথমেই দেখেছি। এখন বলি যে এদের অম্লধর্মিতার কারণ কি। তো যেটা হয় যে এই কার্বনের নিউক্লিয়াস যদি কার্বন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন যদি এই সিগমা ইলেকট্রনের প্রতি যদি আকর্ষণ, তো অবশ্যই বেশি হবে। হলে হয় কি, এই হাইড্রোজেনটা কিন্তু প্রোটন হিসেবে কিন্তু সহজে চলে যেতে পারে। আর আমরা জানি যে যে সকল যৌগ প্রোটন দিতে পারে সেগুলো অম্লধর্মী হয়, এবং যে যত দ্রুত প্রোটন দিতে পারে তার অম্লধর্মিতা তত বেশি হয়, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে কার্বনের এস চরিত্র সংকরণে এস চরিত্র বৃদ্ধির সাথে সাথে দুইটা ঘটনা ঘটে। এক, এই বন্ধন ইলেকট্রন গুলো কার্বনের নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকর্ষিত হয়, ফলে ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন দ্রুত বিক্রিয়ায় অ্যালকাইন গুলো কম সক্রিয় হয়। এবং দুই, এই নিউক্লিয়াস গুলো বন্ধন ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করার কারণে কার্বন হাইড্রোজেন যে বন্ধন ইলেকট্রন আছে, এই ইলেকট্রন গুলো কার্বনের দিকে বেশি করে সরে আসে, ফলে হাইড্রোজেনটা প্রোটন হিসাবে চলে যায় বা এটা অম্লধর্মিত হয়। তো এই যে অ্যালকাইন যে অম্লধর্মী হয় তার ব্যাখ্যাটা কিন্তু আমরা এখানে রাসায়নিকভাবে কিন্তু দিতে পারি। ছোট্ট একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি দেখি তাহলে দেখব, যেমনটা মনে করো যে আমরা যদি একটা পরিচিত একটা বিক্রিয়া দিয়ে শুরু করি, মনে করা যাক যে এইটা হচ্ছে একটা জিঙ্ক প্লাস এইটা হচ্ছে একটা যৌগ, সেটাকে আমরা নিশ্চয়ই সবাই চিনি। ফলে উৎপন্ন হয় এরকম যে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হয়। তো এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো যে জিঙ্ক একটা হচ্ছে ধাতু, তাই না? এটা হচ্ছে একটা কিন্তু অ্যাসিড বা অম্ল। আচ্ছা, এর সাথে বিক্রিয়া করলে এটা কিন্তু হচ্ছে একটা লবণ, আর এইটা কিন্তু হচ্ছে একটা হাইড্রোজেন একটা গ্যাস। একইভাবে আমরা যদি আর একটা বিক্রিয়া যদি এখানে যদি উল্লেখ করি, যেমনটা মনে করা যাক যে এটা হচ্ছে সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম প্লাস মনে করো যে AC ট্রিপল বন্ড CH, তাহলে দেখা যায় যে এই সোডিয়াম এই হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করে সোডিয়ামটা কার্বনের সাথেই সরাসরি যুক্ত হয়ে যায়, কার্বনের সাথে সোডিয়ামের সরাসরি যুক্ত হয়ে যায়। এখন সোডিয়াম যখন কার্বনের সাথে সরাসরি যুক্ত হয়ে যায় তখন এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস হিসেবে কিন্তু বের হয়ে যায়।
তাহলে একটা বিষয় হচ্ছে যে এখানে যেমন হাইড্রোজেন গ্যাস, এখানে কিন্তু এরকম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। এখানে যেমন লবণ পাওয়া যাচ্ছে জিঙ্ক সালফেটের, এখানে পাওয়া যাচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইডের একটা লবণ পাওয়া যায়। অ্যাসিটিলাইড কিন্তু নট অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইড আবার আলাদা একটা যৌগ আছে, সেটা আমরা একসময় দেখবো। তো আর একটা বিষয়, তাহলে এটা হচ্ছে ধাতু, তাহলে এটা ধাতু, এটা ধাতু, এটা লবণ, এটাও একটা লবণ, এটা একটা লবণ, এটা হাইড্রোজেন গ্যাস, এটা হাইড্রোজেন গ্যাস। তাহলে এইটা যদি অ্যাসিড হয়, হ্যাঁ এইটা যদি এখন অ্যাসিড হয়, তাহলে নিশ্চয়ই তাহলে এই যৌগটারও তাহলে অ্যাসিড হওয়া উচিত, সেই লজিক্যালি বলা যায়। তাহলে আসলে কিন্তু তাই, যে এই যৌগটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাসিড, এটা কিন্তু হচ্ছে অ্যাসিড হচ্ছে, তার মানে হচ্ছে যে অ্যাসিটিনের অম্লধর্মিতা আছে। এখন অ্যাসিটিনের যে অম্লধর্মিতা আছে সেটা আরো ব্যাখ্যা করা যায় এভাবে, যেমন আমরা কিন্তু যখন আলোচনা করেছিলাম, এই দিকে একটু দেখো, আমরা সাধারণ বিক্রিয়াগুলো যদি একটু দেখি, নীল আর অমিল গুলো, তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে অ্যালকিন গুলো দ্রুত বিক্রিয়া, জড়ন বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া দেয়। একইভাবে অ্যালকানে কিন্তু দ্রুত বিক্রিয়া দেয়। তার মধ্যে থেকে আমরা এটা একটু ডিটেলস আলোচনা করছি, ওজন সংযোগ আলোচনা করছি, পটাশিয়াম পারম্যানেটটা আলোচনা করিনি, ওটাও তোমার ওই আগের মতোই। আর অম্লধর্মিতার বিক্রিয়া আমরা এখন আলোচনা করতেছি। তো এই অম্লধর্মিতার বিক্রিয়ায় যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই এই অম্লধর্মিতার এই বিক্রিয়া কিন্তু অ্যালকিন দিচ্ছিল না, শুধু অ্যালকাইন দিচ্ছে অম্লধর্মিতার বিক্রিয়া। তো কিভাবে দিচ্ছে সেটা হচ্ছে এরকম, যেমন মনে করা যাক যে এটা একটা যৌগ সি ট্রিপল বন্ড সি এইচ প্লাস হচ্ছে ডাইয়ামিন সিলভার নাইট্রেট, এটা হচ্ছে সিলভার NH3, এটা দুইটা থাকলে হয় ডাইয়ামিন সিলভার, আর এখানে একটা NO3 থাকলে হয় নাইট্রেট। তার মধ্যে থেকে এই পার্টটা হচ্ছে জটিল পার্ট, তাই এটাকে আমরা একটু স্কয়ার ব্র্যাকেটের ভিতরে রাখতে চাই। এখন এখানে যদি বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন কি হবে, উৎপন্ন কি হবে সেটা আমরা পরে দেখবো। তার আগে আমরা এখানে একটা কিছু বিষয় দেখি। আমি কিন্তু বারবার বলছি যে আমি তো ওনাকে বিক্রিয়া কিন্তু মুখস্থ করাবো না। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম, যে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যকার ইলেকট্রনগুলো নিশ্চয়ই কার্বন টেনে নিবে, কারণ কার্বন এর এই নিউক্লিয়াস বন্ধনের নিজের দিকে টানে, পরে কার্বনটা হবে মাইনাস, এই হাইড্রোজেনটা হবে প্লাস। একইভাবে এই কার্বনটা হবে মাইনাস, এই হাইড্রোজেনটা হবে প্লাস। অন্যদিকে আমরা যদি এইটাকে যদি ভেঙে চুরে যদি একাকার করি, তাহলে আমরা চারটা জিনিস পাবো। সেই জিনিস চারটা হচ্ছে এরকম, যে একটা সিলভার প্লাস পাবো, আর দুইটা NH3 পাবো, আর একটা আমরা কিন্তু নাইট্রেট মাইনাস পাবো। ঠিক আছে, তো স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যে ধাতুটা যা আছে, এই ধাতু কর্তৃক এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে। হলে তখন কি হবে, হলে এইরকম হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন ছিল, এখন এই কার্বনের মাইনাসের সাথে একটা সোডিয়াম সিলভার প্লাস, আমরা যদি এখানে দুই অণু নিতাম তাহলে এটা দুইটা পাইতাম, এটা পাইতাম চারটা, দুইটা যোগ দুইটা অ্যামোনিয়া, আর এটা আমরা নাইট্রেটও পাইতাম, কিন্তু আমরা দুইটা পাইতাম, তাই না? এই এই জিনিসগুলোকে আমরা পাইতাম। আচ্ছা, এটাকে এইখানে চার লিখি, চারটা। তো একটা বিষয় হচ্ছে, আচ্ছা একটু ভালো করে একটু লিখি, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি এখানে যদি দুই অণু নিতাম তাহলে দুইটা সিলভার পাইতাম, দুইটা নাইট্রেট পাইতাম, আর আমরা চারটা কিন্তু অ্যামোনিয়া পেতাম, অ্যামোনিয়া থাকলো। এখন যেটা হচ্ছে যে এই যে এখানে কার্বনটা যে মাইনাস হচ্ছে, এই কার্বন মাইনাসের সাথে একটা সিলভার যদি এখানে যুক্ত হয়ে যায়, তাহলে এখানে একটা সিলভার যুক্ত হচ্ছে এবং এখানে একটা সিলভার যুক্ত হচ্ছে, তাহলে সিলভার এবং এই কার্বনের পর্ব শেষ। আর থাকলো কি এখান থেকে, তাহলে আমরা যে দুইটা জিনিস পেলাম, এখান থেকে পেলাম দুইটা জিনিস। একটা হচ্ছে যে এই কার্বন মাইনাস ট্রিপল বন্ড কার্বন, এটা হচ্ছে মাইনাস। আর কি পেয়েছিলাম এখানে, আর আমরা দুইটা S প্লাস পেয়েছিলাম, দুইটা S প্লাস পেয়েছিলাম। তো এই যে দুইটা S প্লাস যে পাচ্ছি, এই দুইটা S প্লাস এখানকার যে চারটা অ্যামোনিয়া আছে তার মধ্যে দুইটা অ্যামোনিয়ার সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে দেখো এখানে কিন্তু অ্যামোনিয়াম গঠন করে, দুইটা অ্যামোনিয়াম গঠন করে, তাই না? তাহলে কি হচ্ছে যে দুইটা S প্লাস যে দুইটা অ্যামোনিয়ার সাথে যদি যুক্ত হয় তাহলে দুইটা অ্যামোনিয়াম গঠন করে, এভাবে অ্যামোনিয়াম দুইটা গঠন করছে। আর এখানে আবার দুইটা নাইট্রেট আছে, তো এই যে দুইটা যে নাইট্রেট আছে, এই দুইটা নাইট্রেট অ্যামোনিয়ামের সাথে যুক্ত হয়ে কিন্তু দুই অণু অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে পারে। তার মানে এখানে পাশাপাশি দুই অণু অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে চারটার মধ্যে থেকে দুইটা গেলে আর বাকি থেকে দুইটা অ্যামোনিয়া, এই তো এই দুইটা অ্যামোনিয়া কারোর সাথে যুক্ত হওয়ার চান্স পাচ্ছে না, তাই এই দুইটা অ্যামোনিয়াকে আমরা এখানে NH3 হিসেবে আমরা লিখলাম।
NH3 হিসাবে লেখা হলো 2 অনু। তাহলে কি হচ্ছে এই বিক্রিয়াটায় আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখবো যে অ্যাসিটিলিনের সাথে যখন ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বিক্রিয়া করে তখন এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে যায়। এই হাইড্রোজেনগুলো এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপিত হয়ে যায়। কি দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়? ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে অ্যাসিডের এস কে তো ধাতুই সরায়, তাই না? মূলত সিলভার প্লাস দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, হয়ে এই যৌগটা উৎপন্ন করে। আর যে দুইটা হাইড্রোজেন লিবারেট হলো সেই দুইটা হাইড্রোজেন এখানে 4টা অ্যামোনিয়ার মধ্যে থেকে দুইটা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে এইভাবে দুইটা অ্যামোনিয়াম গঠন করে। সেটা আমরা এখানে দেখলাম অ্যামোনিয়াম, আর এই নাইট্রেটের সাথে যুক্ত অ্যামোনিয়াম নাইট্রেট। আর বাকি থাকে তখন দুইটা অ্যামোনিয়া। এই যে দুইটা অ্যামোনিয়া যে বাকি থাকে এই দুইটা অ্যামোনিয়াকে কিন্তু আমরা এখানে আলাদা করে লিখলাম। তো আশা করি তোমার বিক্রিয়াটা বুঝতে পেরেছো। এই যৌগটার নাম হচ্ছে সিলভার অ্যাসিটিলাইট। এটা হচ্ছে সিলভার অ্যাসিটাইট। একটা বিষয়, তোমরা যখন জৈব বিক্রিয়া যখন লিখবা তখন কিন্তু অবশ্যই প্রধান যে যৌগগুলো থাকবে তাদের কিন্তু নাম লিখে দেবা। হ্যাঁ, এটাতে স্যার অনেক খুশি হবে। সেটা হচ্ছে সিলভার অ্যাসিটিলাইট, হচ্ছে এটা সিলভার অ্যাসিটিলাইট। অ্যাসিটিলাইট অ্যাসিটিলিন থেকে আসছে বলে অ্যাসিটিলাইটের মতো আর কি মনে হচ্ছে। তো এই সিলভার অ্যাসিটিলাইটের মতো সাদা অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ পড়ে। তার মানে হচ্ছে যে ডাইয়ামিন সিলভার নাইট্রেটের কোনো দ্রবণের মধ্যে যদি আমরা অ্যাসিটিলিনকে যদি আমরা নেই, C2H2 কে যদি আমরা নেই, তাহলে এখানে হয় কি সাদা অধক্ষেপ পড়ে। সিলভার অ্যাসিটিলাইটের সাদা অধক্ষেপ পড়বে। এই সাদা অধক্ষেপ দেখে বোঝা যায় যে এটা কিন্তু অ্যাসিটিলিন ছিল। আচ্ছা, আর একটা বিক্রিয়া আছে, যেমনটা মনে করা যায় যে সে এটা হচ্ছে আর একটা অ্যাসিটিলিন, AC ডবল বন্ড ট্রিপল বন্ড H প্লাস হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, দুইটা অ্যামিন কপার ক্লোরাইড, কপার 1 ক্লোরাইড। এইটা যদি এখানে বিক্রিয়া করে ঠিক এখানে যেরকম হয়েছিল এই হাইড্রোজেন দুইটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, এখানেও তাই হবে। তাহলে এই কপার কর্তৃক হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপিত হলো। এই হাইড্রোজেন দুইটা এখানে আমাদেরকে তখন 2 অণু নিতে হবে। এখানে তখন 4 অণু অ্যামোনিয়া পাবো, তার মধ্যে 2 অণু অ্যামোনিয়া, 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইডে পরিণত হবে। এখানে নাইট্রেট ছিল তাই অ্যামোনিয়াম নাইট্রেট হয়েছে, এখানে ক্লোরাইড আছে তাই কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, প্লাস 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এটার নাম হচ্ছে কপার অ্যাসিটিলাইট। ওইটা যদি সিলভার অ্যাসিটিলাইট হয় তাহলে এটা হচ্ছে কপার অ্যাসিটিলাইট। এই কপার অ্যাসিটিলাইটের কিন্তু লাল বর্ণের অধক্ষেপ পড়ে। তাহলে সিলভার অ্যাসিটিলাইটের সাদা অধক্ষেপ পড়ে আর কপার অ্যাসিটিলাইটের লাল অধক্ষেপ পড়ে। এই বিক্রিয়া দ্বারা কিন্তু অ্যালকাইন যে অম্লধর্মিতা আছে অ্যালকাইনে সেটা কিন্তু প্রমাণিত হয়। তবে একটা কথা বলা উচিত, অ্যালকাইন না বলে বলা উচিত অ্যালকাইন 1। কি বলা উচিত? বলা উচিত যে অ্যালকাইন 1। আমি একটু ভালো করে লিখে দিই, সেটা হচ্ছে অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা আছে। অ্যালকাইন 1 এইটারই কেবল অম্লধর্মিতা আছে, তাছাড়া কিন্তু অন্য কোনো অ্যালকাইনের নাই। সেটা কিরকম একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি এই বিক্রিয়াটাকে যদি একটু এইভাবে একটু দেখি, কালটা একটু চেঞ্জ করে সাদা কালি দিয়ে লিখি। মনে করা যাক এরকম হলো যে CH3C ট্রিপল বন্ড CH3, এইটার সাথে যদি আমরা ডাইঅ্যামিন কপার ক্লোরাইড যদি বিক্রিয়া করি তাহলে কোনো বিক্রিয়া হবে না। কেন বিক্রিয়া হয় না? কারণ ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে হয়। ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু এটা এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বা ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে কিন্তু বিক্রিয়া করে না। তো আশা করি যে বিক্রিয়াগুলো খুব একটা কঠিন লাগার কথা না। আমরা আগে এটাকে ভেঙে চুরে লিখছি, যখন ভাঙলাম তখন প্রত্যেকটা থেকে একটা করে সিলভার প্লাস 2টা করে অ্যামোনিয়া, একটা করে নাইট্রেট পাইলাম, 2 অণু মিলে 2টা করে পাইলাম। এখান থেকে 2টা হাইড্রোজেন যখন চলে যায় তখন 2টা সিলভার সেখানে প্রতিস্থাপন করে এভাবে হলো। তাহলে এটা একটা বিষয়। এখন কথা হচ্ছে যে আরেকটা যৌগ দেখো দেখি এই যৌগটা বিক্রিয়া করবে কিনা, যে CH3CH2C ট্রিপল বন্ড CH, এটা কিন্তু হচ্ছে বিউটাইন 1 আর এটা কিন্তু বিউটাইন 2। এইটার সাথে যদি আমরা ওই কপার ডাইঅ্যামিন কপার ক্লোরাইড যদি আমরা বিক্রিয়া করি তাহলে এবার কিন্তু বিক্রিয়া হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল করে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু
এই এটাকে যদি 1 নম্বর বিক্রিয়া বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, তাহলে এই তিনটা বিক্রিয়ার মধ্যে 2 নম্বর বিক্রিয়ায় ত্রিবন্ধনে আবদ্ধ কার্বন দুইটার সাথে দুইটা হাইড্রোজেন ছিল, ফলে এখানে কিন্তু 2 অণু ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড লেগেছে এবং দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার জন্য দুইটা কপার কিন্তু দুই পাশে যুক্ত হয়েছে। আর এই ক্ষেত্রে আবার কি হবে, এই ক্ষেত্রে যদি আমরা ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড দিয়ে যদি বিক্রিয়া করি, তাহলে আমাদের উৎপাদটা হচ্ছে এরকম যে CH3CH2C ট্রিপল বন্ড, এখানে সি কপার হচ্ছে প্লাস হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে একটা বিষয় স্পষ্ট, অ্যালকাইন হলেই যে আবার অম্লধর্মিতা দেখাবে এমনটা না। বিষয়টা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, এই কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে বিক্রিয়া হবে, যদি না থাকে তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাই এটা কিন্তু বিক্রিয়া দিয়েছে এবং একটা হাইড্রোজেন ছিল বলে এক অণুর সাথে বিক্রিয়া হয়েছে। এই ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, ফলে এটা দুই অণুর সাথে বিক্রিয়া করেছে। আর এই ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন নেই, ফলে এটা কিন্তু এই বিক্রিয়াটা দেয়নি। তো এই হচ্ছে মোটামুটি অ্যালকেনের অম্লধর্মিতার বিক্রিয়া। এখন আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকানের মধ্যে কিভাবে পার্থক্য করা যায়। মনে করা যাক যে তোমাকে কি করলো, তোমাকে মনে করা যাক যে তিনটা টেস্ট টিউব দিল, একটা, দুইটা, তিনটা। আলাদা আলাদা করে একটু লিখি। মনে করি এটা একটা টেস্ট টিউব দিল, এটা একটা টেস্ট টিউব দিল, এটা একটা টেস্ট টিউব, এইরকম তিনটা টেস্ট টিউব দিল। আচ্ছা, ভালো কথা। এই টেস্ট টিউব তিনটার মধ্যে একটাতে অ্যালকেন আছে, এগুলা লেভেলহীন, কোনো লেভেল নাই, এগুলো টেস্ট টিউব না বলে বরং বলা উচিত গ্যাস টিউব। ঠিক আছে, কারণ এখানে গ্যাস আছে। হ্যাঁ, এখানে মনে করছে গ্যাস আছে, ঠিক আছে, এখানে গ্যাস আছে, এগুলো মনে হচ্ছে গ্যাস টিউব। টেস্ট টিউবের কথা বাদ দাও আজকে, এগুলো হচ্ছে গ্যাস টিউব। ভালো কথা। এখন কোনটা, এই তিনটার মধ্যে একটাতে আছে অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন, আর একটাতে আছে অ্যালকিন, অ্যালকিন, আর একটাতে আছে অ্যালকাইন, অ্যালকাইন। কিন্তু কোনটাতে কি আছে তার কোনো লেভেল লাগানো নেই। এখন তোমাকে শনাক্তকরণ করতে হবে যে কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন। তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা করতে হবে। কি করতে হবে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা করতে হবে। ব্রোমিন দ্রবণ পরীক্ষা করলে যেটা লাল পদক্ষেপ দিবে না, মনে করা যায় যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমরা করলাম, আমি একটু এটাকে একটু পাশে এই দিকে একটু লিখি, তাহলে মনে হয় খুব সুন্দর হবে। সেটা হচ্ছে যে এইখানে লিখলাম, প্রথমত আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা করব, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা যদি করি, তা আমরা তো জানি যে ব্রোমিন দ্রবণ শুধু সেগুলো দেয় যেগুলোতে পাই বন্ধন থাকে। তো পাই বন্ধন কোথায় কোথায় থাকতে পারে? দ্বিবন্ধনে থাকতে পারে অথবা ত্রিবন্ধনে থাকতে পারে, কিন্তু এক বন্ধনযুক্ত যৌগগুলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না। এটা এক বন্ধনযুক্ত দেয় না, শুধু এরাই দেয়। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ব্রোমিন দ্রবণকে, বা একটা ব্রোমিন দ্রবণের মধ্যে এই তিনটা গ্যাস টিউবের কিছু করে গ্যাস আমরা এখানে দিব, দিয়ে যদি দেখি যে আমাদের এই ব্রোমিন দ্রবণটা বর্ণহীন হয়ে গেছে, তাহলে বুঝবো যে ওখানে পাই বন্ধন ছিল। তো যদি ধরা যাক যে এইটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়েছে, এটা দিয়েছে, কিন্তু এইটা দেয়নি, তাহলে কি হবে? তাহলে এই যে টেস্ট টিউব তিনটা যা আছে, সে এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো যে টেস্ট টিউবটার গ্যাস ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেবে না বা ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করবে না, সেটা কিন্তু হবে অ্যালকেন। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের 3 নাম্বারটা হচ্ছে অ্যালকেন। 3 নম্বর টেস্ট টিউবটা হচ্ছে অ্যালকেন। কেন? কারণ এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়নি, ব্রোমিন দ্রবণ পরীক্ষায় নেগেটিভ ছিল, তাই না? পরীক্ষায় নেগেটিভ ছিল, এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যালকেন। তো বেশ ভালো কথা। এই দুইটা যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিল, এখন এই দুইটার মধ্যে আমাদেরকে আর একটা পরীক্ষা আমরা করতে পারি। সেটা কিসের পরীক্ষা? এইটার মধ্যে এখন আমরা যদি ডাইঅ্যামিন, হ্যাঁ, ডাইঅ্যামিন সিলভার, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্রবণ, আমরা যদি নাইট্রেট দ্রবণ যদি আমরা নিয়ে যদি এই গ্যাস চালনা করি,
তাহলে দেখব যে এই দুইটার মধ্যে 1 এবং 2 এর মধ্যে যেটাতে সাদা পদক্ষেপ পড়বে সে এইটাতে সাদা পদক্ষেপ পড়লো, এটাতে সাদা পদক্ষেপ পড়লো। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে যেটাতে সাদা পদক্ষেপ পড়বে, সাদা পদক্ষেপ যদি মনে করো যে এইটার জন্য হয় ইয়েস আর এটার জন্য যদি হয় নো, অর্থাৎ ডাইয়ামিন সিলভার নাইট্রেট দেওয়ার পরে দেখি যে যেটাতে সাদা পদক্ষেপ পড়বে সেইটা হবে আমাদের অ্যালকাইন। সেই হিসেবে আমাদের 1 নাম্বারটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কেন? এই জন্য যে এটা এই যে ডাইঅ্যামিন সিলভার যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষায় ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট এই পরীক্ষায় এটা পজিটিভ ছিল। তাহলে স্বাভাবিকভাবে এইটা যদি হয় অ্যালকেন, এইটা যদি হয় অ্যালকেন আর এইটা যদি হয় অ্যালকাইন, ALKYNE অ্যালকাইন, তাহলে বুঝে যাচ্ছে অবশিষ্টটা কি হবে? অবশিষ্টটা হবে অ্যালকিন। এইভাবে কিন্তু অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকানের মধ্যে পার্থক্য করা যায়। আর একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে একটা সুন্দর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে এইটা কিন্তু হচ্ছে বিউটাইন 2। হ্যাঁ, এটা হচ্ছে বিউটাইন 2 আর এটা হচ্ছে বিউটাইন 1। তো বিউটাইন 2 কিন্তু ডাইয়ামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিচ্ছে না, কিন্তু বিউটাইন 1 কিন্তু ঠিকই দিচ্ছে। তার মানে এই 1 এবং 3 এর মধ্যে পার্থক্য করার জন্য কিন্তু আমরা এই পরীক্ষাটা করতে পারি। তাহলে অম্লধর্মিতা পরীক্ষা দিয়ে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকানের মধ্যে পার্থক্য করতে পারি। 2 নম্বরে অ্যালকাইনগুলোর মধ্যে যেখানে আবার হাইড্রোজেন অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে কি নাই তাদের মধ্যে কিন্তু পার্থক্য করা যেতে পারে। বিক্রিয়াটার কৌশলটা একটু মাথায় রাখবা, আশা করা যায় খুব একটা জটিল লাগবে না। আচ্ছা, তো অ্যালকেনের পলিমারকরণ বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট যে এই বিক্রিয়ার সাহায্যে মূলত আমরা এলিফেটিক হাইড্রোকার্বন থেকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঢোকার একটা রাস্তা পাবো। যেমনটা মনে করা যাক যে এটা একটা কার্বন, ত্রিবন্ধনে যুক্ত এটা আর একটা কার্বন, ত্রিবন্ধনে যুক্ত এটা আর একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এর সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এর সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এবং মনে করি যে এইখানে এর সাথে একটা হাইড্রোজেন আছে, এর সাথে একটা হাইড্রোজেন আছে। এগুলো কি? এগুলো এক একটা এক এক ফ্যাশনের লেখা, কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে অ্যালকাইন, মানে এইরকম একটা জিনিস HC ট্রিপল বন্ড CH, একটু সিস্টেম করে লিখছি। তো এইরকম 3 অণু অ্যালকাইনকে যদি আমরা তপ্ত আয়রন নলের মধ্যে দিয়ে চালনা করি, 450°C তাপমাত্রা যদি আমরা আয়রন নলের মধ্যে দিয়ে যদি আমরা চালনা করি, আয়রন টিউবের মধ্যে দিয়ে যদি চালনা করি, সে এইটা হচ্ছে আমাদের একটা আয়রন নল। আয়রন নলের তো কালার ওরকম হবে না, তাই না? আয়রন নলের কালার এখানে দেখতেছি না, সে এইটা হচ্ছে আয়রন নল। এই যে এটা আয়রন নল, এর মধ্যে দিয়ে যদি আমরা 3 অণু পরিমাণ C2H2 যদি আমরা চালনা করি, তাহলে এই দিক দিয়ে আমাদের কি হবে? এর তাপমাত্রা হচ্ছে 450°C। এটা হচ্ছে একটা আয়রন টিউব, Fe টিউব, ঠিক আছে? চালনা করি, তাহলে এখানে আমরা পাবো C6H6 পাবো, মানে বেনজিন পাবো। অর্থাৎ এখানে আমরা এরকম একটা যৌগ পাবো, বেনজিন পাবো। তো এইখানে মূলত যেহেতু 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয়ে 1 অণুতে পরিণত হয়েছে, তাই এটাকে আমরা একটা ট্রাইমারও বলতে পারি অ্যাসিটিলিনের, বা একে আমরা কিন্তু এর পলিমারকরণ বিক্রিয়া হিসেবে কিন্তু ধরতে পারি, ঠিক আছে? তো এইখানে আসলে কি হয়েছে তোমরা যদি একটু দেখতে চাও তাহলে দেখো, সেটা হচ্ছে এরকম যে মনে করা যাক যে এই কার্বনটা ইলেকট্রন টেনে নিলে এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। তাহলে এই কার্বনটা যদি আবার ইলেকট্রন টেনে দিলে এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। এই কার্বনটা যদি আবার ইলেকট্রন টেনে দিলে এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। তো যখন এরকম মাইনাস প্লাস গুলো হবে তখন কি হবে? তখন এই বন্ধনটা আর থাকছে না। এখানে যে 2টা করে বন্ধন ছিল তার মধ্যে, এখানে যে 3টে করে বন্ধন ছিল তার মধ্যে 2টা করে বন্ধন থাকছে, একটা করে বন্ধন থাকছে না। হ্যাঁ, তো মুছতে হবে একটু, মনে হয় যে সাবধানে। আমি একটু এইটা দিয়ে একটু মুছি। মনে করি যে এইটা থাকছে না, তারপর এখানে মনে করা যাক যে এইটা থাকছে না। তখন দেখা যাচ্ছে যে এই প্লাসটার সাথে মাইনাস, মাইনাসটার সাথে প্লাস যুক্ত হচ্ছে, এই প্লাসের সাথে মাইনাস কার্বনটা যুক্ত হচ্ছে, এই প্লাস কার্বনের সাথে এই মাইনাস কার্বনটা যুক্ত হচ্ছে, এই মাইনাস কার্বনের সাথে এই প্লাস কার্বনটা যুক্ত হচ্ছে। ফলে সার্বিকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা বেনজিন গঠন হচ্ছে। তো আশা করি তোমার বিক্রিয়াগুলো বুঝতে পারছো, খুব একটা কঠিন না। এই ছিল মোটামুটি অ্যালকাইন থেকে। তাহলে অ্যালকাইনের বিক্রিয়াগুলো অনেকটাই অ্যালকিনের মতো, সুতরাং অ্যালকিনকে যদি ডিটেলস যদি ভালো করে যদি পড়া যায় তাহলে অ্যালকাইনের বিক্রিয়াটা খুব একটা কঠিন লাগে না।
অ্যালকানি শুধু একটু বিক্রিয়ায় কঠিন, সেটা হচ্ছে যে তোমাদের এই যে এখানে যখন অম্লধর্মীদের বিক্রিয়াগুলো দেয়, তো আমি এখানে অম্লধর্মীদের বিক্রিয়া একদম ভেঙে চুরে কিন্তু দেখাইছি, সুতরাং খুব একটা কঠিন লাগারও কথা না, যেমনটা ভাঙছি আর বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, সে পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।